হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সাহিত্য হররের আরও একটি নতুন গল্প নিয়ে আমি হাজির হয়েছি। এই চ্যানেলে তোমরা শুনবে শুধুমাত্র বিভিন্ন বই থেকে সংগ্রহ করা বাছাই করা কিছু রোমহর্ষক ভূতের গল্প। আজ যে গল্পটি তোমাদের শোনাবো সেটি পৃথ্বীরাজ সেনের লেখা রাজেন্দ্র লাইব্রেরি প্রকাশিত গুপ্তধনের সন্ধানে এই বইটি থেকে নেওয়া হয়েছে। চলো আর দেরি করব না, হারিয়ে যাই ভূতের দুনিয়ায়। গল্পের নাম নষ্ট চাঁদের আলো। গল্প পাঠে আমি তোমাদের সাথে রয়েছি বি মান্না। গল্পটা পটাশপুরের, গল্পটা কাঁসাই নদীর, গল্পটা ফিচকে ফটকে, হাঁদা গঙ্গারাম, টাকু আহমেদ আর এই আমি পুলানের। নামগুলো শুনে হয়তো আপনি অবাক হচ্ছেন। আপনি তো আর গ্রাম বাংলার বুকে পা রাখেননি, সারা জীবন কংক্রিটের বুক চিরে এগিয়ে গেছেন। আপনি হয়তো জানবেন না, মানচিত্রে দেখা যায় না এমন ছোট্ট গ্রাম পটাশপুরের সকলের নামের আগে আমরা একটা জুৎসই বিশেষণ বসিয়ে দিয়েছি, বেচারি ফটকে। সবসময় এর ওর পেছনে লাগে। সকালবেলা কেউ হয়তো মৌজ করে চায়ের কাপ ঠোঁটে তুলছে, টপ করে সেখানে এক মুঠো বালি ফেলে দেয় সে। লোকটা চিৎকার করতে থাকে। ফটকের বাবা মা তুলে গালাগাল দেয়। তার আগেই ফটকে পগার পার। সে তখন পঞ্চুর দোকানে বসে পরম আনন্দে মারছে পাঁঠার ঘুগনি। আবার অন্য সময় গ্রামের নাপিত ভর দুপুরে ঘুমে আচ্ছন্ন। আজ সকাল থেকে মেজাজটা তার মোটেই ভালো নেই। 2 পয়সা রোজগারের ধান্দা ছিল। লোকজন সব কোথায় সন্ন্যাসী হয়ে যাচ্ছে, দাড়ি রাখছে, চুল রাখছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে সে। তার সামনে সারি সারি লোক দাঁড়িয়ে আছে, সবাই মাথা পেতে দিয়েছে। সকলেই বলছে, আমার মাথাটা নেড়া করে দাও, 10 টাকা দেব, 2 টাকা বকশিস। তখনই হাঁচির শব্দ। চালাক ফটকে ইতিমধ্যেই তার নাকে একটা কাকের পালক ঢুকিয়ে দিয়েছে। হেঁচে হেঁচে নাপিত মশাইয়ের ঘুমের দফা-রফা। কিন্তু কাকে ধরবে সে? হাওয়ার সঙ্গে তো আর লড়াই করা যায় না। সে বুঝতে পেরেছে এটা ফিচকে ফটকের কাজ। কিন্তু ফটকে তখন আলের ধারে হাওয়া হয়ে গেছে, অথবা বটগাছের কোটরে সদ্য জন্ম নেওয়া পাখির ছানার মুখে জল দিচ্ছে। এই হলো ফিচকে ফটকের স্বভাব চরিত্র। আমরা যে গল্পটা বলতে চলেছি সেখানে ফটকেই কিন্তু নেতার ভূমিকা নিয়েছে। আস্তে আস্তে সে কথা বলবো। তার আগে হাঁদা গঙ্গারামের কথা বলা যাক। নামটি তার গঙ্গারাম, বুদ্ধিতে দিগ্গজ। দুপুরবেলা এক হাতে ইঁট নিয়ে দাঁড়িয়ে থাকে সে। পাঠশালার পড়া বোঝে না। মাঝে মধ্যেই পণ্ডিত মশাই তার লিকলিকে সরু বেতটা গঙ্গারামের পিঠে চাপিয়ে দেয়। সোপাং করে শব্দ ওঠে। বেচারি গঙ্গারাম জানে এবার তাকে কি করতে হবে। সে হাসতে হাসতে উঠে যায়। ভারী একখানা ইঁট হাতে নিয়ে একলা তুলে দাঁড়িয়ে থাকে। অনেকক্ষণ এইভাবে কেটে যাওয়ার পর হঠাৎ পণ্ডিত মশাই এর খেয়াল হয়, আহা, লঘু পাপে গুরুদণ্ড দেয়া হয়েছে। তিনি চিৎকার করে বলেন, গঙ্গা, ইঁটটা নামিয়ে রাখ, আমার জন্য 1 চিলিম তামাক তৈরি করতো। গঙ্গা এক পায়ে খাড়া, হাতে ইঁট নিয়ে দাঁড়িয়ে থাকাটা খুব অপমানের। নেহাত আমরা সবাই তার খুব ছোটবেলার বন্ধু, কেউ তার পেছনে লাগি না, নইলে হয়তো অপমানে চোখে জল আসতো তার। সে সঙ্গে সঙ্গে চলে যায়, ছিলিম সাজিয়ে আনে। গুড়ুক গুড়ুক শব্দ ওঠে। আহা, এবারের মতো শাস্তি মুকুব হয়ে গেছে তার। তবুও সে জানে কাল দুপুরে আবার নত্যসত্য বিধানে গোলমাল করে সে ফেলবে অনিবার্যভাবে। প্রকৃতির ঘাড়ে প্রত্যয় আর প্রত্যয়ের ঘাড়ে কারককে চাপিয়ে দেবে। পণ্ডিত মশাই হাতে ইশারা করবেন, সে ছুটে যাবে, ইঁটটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে বেশ কিছুক্ষণ। এটাই আমাদের নিত্য নৈমিত্তিক রুটিনে পরিণত হয়েছে। এইবার ডাকু আহমেদের কথা বলি। গাট্টা চেহারা, ফুটবল মাঠে দারুণ ফরওয়ার্ড খেলে, একসঙ্গে 2-3টে ডিফেন্ডারকে ড্রিবল করে ছিটকে ফেলে দেয়। বাঘের মতো সাহস আছে তার, আছে শুয়োরের মতো গোঁ। গোল সে করবেই। তার জীবনের একমাত্র স্বপ্ন হলো হিপ হিপ হুররে বলে ঘুঁটের মালা পরে গ্রাম প্রদক্ষিণ করা, আর সর্বজিতের দোকানে গিয়ে টপাটপ রসগোল্লা গিলে চ্যাম্পিয়ন হয়ে যাওয়া। গোল করা আর রসগোল্লা খাওয়া, এই দুটিতে সে সবার আগে। আমরা অনেক কায়দা কসরত করেও তাকে হারাতে পারিনি। এমনকি আমাদের ক্লাবের প্রেসিডেন্ট হারু কাকা বারবার চেষ্টা করেছিলেন ডাকু আহমেদকে বাক্সবন্দি করতে। জলের সঙ্গে সিদ্ধি মিশিয়ে দিয়েছিলেন। সেবার দারুণ ড্রিবলিং এর খেলা দেখিয়ে ডাকু আহমেদ হ্যাটট্রিক করে বসেছিল। তার এই অসামান্য কৃতিত্বে হারু কাকা শেষ পর্যন্ত পরাজয় মেনেছেন। মনের দুঃখে অমন প্রেসিডেন্টের পদটা ছুঁড়ে ফেলেছেন দূরে। অবশেষে এই আমার কথা বলি। আমার আগে ক্লিপ সেশন আছে, সেটা আমি জানি, তবে বলতে লজ্জা করছে। আমাকে সবাই মিটমিটে দুলাল বলে থাকে। আমি যেন সামনের ভাজা মাছটা উল্টে খেতে জানি না। আড়াল আবডালে সকলের সাথে মিলেমিশে চলি। গুরুজনদের চোখে আমি সুবোধ বালক, পাড়ার বন্ধুদের কাছে উঠতি হিরো। এই জন্যই বোধহয় আমাকে এমন নাম ধরে ডাকা হয়েছে। অনেকে আবার আমাকে
পোড়া শয়তান বলেও ডেকে থাকে, তবে সেটা হলো আদরের ডাক। এবার একটু কাঁসাই নদীর কথা বলি। এই নদীর রকম সব দেখলে অবাক হতে হয়। যদি কখনো শীতকালে আপনি এই পটাশপুরে আসেন, তাহলে দেখবেন সে বুঝি এক লজ্জাবতী লতা, তীর তীর করে বয়ে চলেছে। তার বুকে পা দিয়ে হেঁটে যান, সে ফোঁস করে উঠবে না। তখন তাকে দেখে মনে হয় সে বুঝি দুঃখের করুণ রাগিনী শোনাবে বলেই এমন কৃষ্ণাঙ্গিনী হয়ে উঠেছে। আবার আসুন ভরা শ্রাবণে, তখন তার প্রবল উন্মত্ত রূপ দেখে আপনি ভয়ে দিশাহারা হয়ে যাবেন। দুকুল ঝাঁপিয়ে তখন বন্যার জল আরও অনেক দূর এগিয়ে যাবে। তখন কংসাবতীকে দেখে আমার মনে হয় সে বুঝি সর্বনাশী শয়তানি এক রাক্ষসী। এবার গ্রামের অন্যান্য দু একটি দ্রষ্টব্যের কথা বলি। শুধু মানুষ নিয়েই তো একটা গ্রাম তৈরি হয় না, আছে তার ভাঙা চণ্ডীমণ্ডপ, সেখানে দুপুরে ঘুঘু ডাকে, সন্ধ্যের অন্ধকারে শিয়াল তার গিন্নিকে শোনায় রূপকথার গল্প। কবে কোনো দিন বেগুন খেতে গিয়ে কাঁটা ফুটে গিয়েছিল তার নাকে, সেই অপমানের কথা সে গিন্নি ছাড়া আর কার কাছেই বা গিয়ে বলবে? কোথায় আছে সে অলৌকিক কবরখানা? এখনও রাতের অন্ধকারে সেখানে একটা বাচ্চা মেয়ের বুক চাপা আর্তনাদ শোনা যায়। কতদিন ডাকু আহমেদ একা একা সেখানে ঘুরে বেরিয়েছে, ফিরে এসে আমাদের কাছে শুনিয়েছে সেই রোমহর্ষক কাহিনী। আর আছে চৌধুরীদের সিংহ দরজা, বাড়িটা এখন পড়ো। মাঝে মধ্যে আমরা ক্রিকেট বল খুঁজতে সেখানে ঢুকে পড়ি। ফিচকে ফটকে বলেছে সেই বাড়িতে নাকি সুন্দরী মেয়েরা বাস করে, সেখানে গেলে বাতাসে গন্ধ পাওয়া যায়। একদিন মাঝরাতে সে একা একা ওই বাড়িতে চড়াও হবে, দেখবে মেয়েরা সত্যি সত্যি জলপরি হয়ে ঘুরে বেড়াচ্ছে কিনা। এবার গল্পের আসল জায়গাটাতে আসি। আমি বেশ বুঝতে পারছি এই লম্বা চওড়া বক্তিমা শুনে শুনে আপনি হয়তো হাই তুলছেন, বিরক্তি এসে ভর করেছে আপনার সমস্ত শরীরে। আসলে একবার লেখার সুযোগ পেয়েছি তো, সেই মাইক ধরার মতো অবস্থা আমার, টকবক করছে সমস্ত শরীর। এত শব্দ জমে আছে আমার বুকের ভেতর, কে তার খবর রাখতো? হুড়হুড় করে তারা বেরিয়ে আসতে চাইছে, বুঝি ক্যাপ খোলা কোকা কোলা। কে কার ঘাড়ে আগে লাফিয়ে পড়বে তারই একটা জোর লড়াই চলছে। আমাকে মাফ করবেন, আবার ধান মানতে গিয়ে শিবের গীত গাইছি আমি। এই গল্পের নায়ক যদি ওই ফিচকে ফটকে হয়ে থাকে, তাহলে খলনায়ক হিসেবে অবশ্যই আমরা ঢেঙা শশীকান্তকে চিহ্নিত করব। লোকটার বয়স ৮০-র কোঠা ছাড়িয়ে গিয়েছে, লম্বায় ৬.৫ ফুট, শরীরটা বেঁকে গেছে, লম্বা পাঞ্জাবি আর ঢোলা পাজামা পরে ঘুরে বেড়ায়, ঘন ঘন নস্যি নেয়, ঘড়ঘড়ে গলায় কথা বলে। তার গায়ে হাত দিলে বোঝা যায় সে বুঝি হিম জগতের বাসিন্দা। ঠাঠা রৌদ্রের দুপুরেও সে এমন একটা হিমেল হাওয়ার হাতছানিতে মগ্ন থাকে। লোকটা থাকে গ্রামের এক প্রান্তে, কাঁসাইয়ের ধারে, ছোট্ট এক চিলতে ঘরে। সেই ঘরে মাথার চালে রৌদ্র হাওয়ার খেলা, সেই ঘরে টিনের জানালাতে বৃষ্টির ঝাঁট অবাধে যেতে পারে। কুকুরের ছোট্ট ছানাটা মাথা নিচু করে ঢুকে পড়ে সেখানে। লোকটির স্বভাব বড়ই অদ্ভুত। তাকে দেখলে মনে হয় এ জীবনে কখনো সে দুবেলা পেট ভরে খেতে পায়নি। তার চোখে ধকধক করে জ্বলছে খিদের আগুন, তার বুকের পাঁজর থেকে উঠে আসছে জংধরা দীর্ঘশ্বাস। অথচ একদিন লোকটার সব ছিল, সোনালী শহর কলকাতায় কাজ করত এক পাট কলে। তারপর কি যেন হয়ে গেল। একদিন ঘড়ঘড় শব্দ করতে করতে একটি মেশিন এসে তার ডান হাতের উপর চেপে বসেছিল। মানুষে জমে 4 দিন টানাটানি হয়েছিল, 4টি আঙুল বাদ দিতে হয়েছিল। তারপর দেখা দিল পচা গ্যাংগ্রিন, শেষ পর্যন্ত হাতের তালুটাই কাটা গেল তার। ভাগ্যিস সে আমাদের সঙ্গে মিলেমিশে থাকে, না হলে তার নাম আমরা দিতাম হাতকাটা শশীকান্ত। গল্পের জটগুলো কেমন যেন পাকিয়ে গেছে। কোথায় ফিচকে ফটকে, কোথায় পটাশপুর, আর কোথায় কংসাবতী, আর কোথায় ওই ঢেঙা শশীকান্ত? আসলে আমি খেই হারিয়ে ফেলেছি। বলবো তিল, বলছি তাল। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, এই অবধি বিদ্যে আমার, এখনও ব্যাকরণের শেষ পাতায় পৌঁছতে পারিনি। তবে আগেই বলেছি, সবার সঙ্গে মিলেমিশে চলি বলে আমাকে আর পণ্ডিত মশাই হাতে ইঁট ধরিয়ে দেন না। আমি সবসময় তাকে খুশি রাখি। মাঝে মধ্যেই বাবার পয়সা চুরি করে নিয়ে আসি গন্ধরাজ লেবু, উনি খেতে খুব ভালোবাসেন। আমার মাথায় হাত রেখে বলেন, আহা, আমি দিব্যদৃষ্টিতে দেখতে পাচ্ছি তুই একদিন বিদ্যাসাগর হবি। বিদ্যাসাগর হওয়া আমার মাথায় থাক, আপাতত ইঁট বইবার শাস্তি থেকে বাঁচলেই আমি খুশি। আমি জানি যে কটা দিন এই পাঠশালায় পড়তে হবে আমাকে, নিত্য নতুন লেবু সাপ্লাই করতে হবে ওই পেটুক পণ্ডিতকে, তাহলেই আমার 7 খুন মাপ হয়ে যাবে। ছিল সেদিন নষ্ট চাঁদের আলো। প্রতি বছর ফিচকে ফটকের নেতৃত্বে আমরা এই রাত দাপাদাপি করে বেড়াই,
গাঁয়ের সকলে জানে আজ একটা দক্ষযজ্ঞ ঘটে যাবে। সকালে দেখে এসেছি কারোর গাছে ঝুলছে আহা কেমন ডাঁসা পেয়ারা। লোভ হয়েছে, নিয়ে এসেছি লঙ্কা মাখানো নুন। আজ রাতে গোটা ছয়েক পেয়ারার মুণ্ডপাত করলে কেমন হয়। ডাকু আমেদ আবার এক পায়ে খাড়া। সে দেখে এসেছে জংলা বিলের ধারে ফলসা ফলেছে। আহা, সেখানেও তো অভিযান চালাতে হবে। কোথাও লোভনীয় ফল, কোথাও অন্য কিছু। একবার ফিজকে বলেছিল, চল এবার আর ফল খেয়ে মুখ বিস্বাদ করবো না, আমরা বরং ভোলা ময়রার দোকানটাকেই আক্রমণ করি। বেটা ভোলা আফিম খেয়ে ঘুমোয়, পেটটা ফুলতে থাকে, ভুসভুস করে নিঃশ্বাস ছাড়ে। রাতে তার ঘরে ডাকাত পড়লেও কেউ টেরটি পাবে না। অতটা সাহস আমার হয়নি। আমি ভেবেছি না, নষ্ট চাঁদের আলোয় ফল চুরি করে খেতে হয়, এটাই শাস্ত্রের বিধান। অন্তত আমার ঠাকুরমা যা বলেছেন এতে কোনো পাপ হয় না। কিন্তু ফলের বদলে রসগোল্লা, চমচম অথবা লেডিকেনি, গুজিয়া কিংবা তিলের নাড়ু, নামগুলো সব পরপর মনে পড়ছে। সাইজগুলো চোখের সামনে ভেসে উঠছে। আহা, মিষ্টি খেতে আমি বড্ড ভালোবাসি। এ তো পয়সা নেই যে রোজ রোজ মিষ্টি খাবো। নষ্ট চাঁদের আলোয় ভোলা ময়রাকে আক্রমণ করলে কেমন হয়। আশা নিরাশার দ্বন্দ্বে দুলতে দুলতে সেবার হঠাৎ ফটকে বলে উঠল, এবার আর কোথাও নয়, আমরা সোজা ঢেঙা শশীকান্তের উপর ঝাঁপিয়ে পড়ব। বুড়োর অনেক পয়সা, গ্রামের লোকে বলে থাকে। সে নাকি বালিশের তুলোর মধ্যে টাকা ভরে রেখেছে। আমরা একটা খেলনা পিস্তল নিয়ে তার বুকে ঠেকাবো। যদি ভালো কথায় কাজ না হয় তাহলে ব্ল্যাঙ্ক ফায়ার করব। শোন আমেদ, তুই এক গাছা রশি নিয়ে যাবি। বুড়ো বেশি বেগরবাই করলেই হাত পায়ে বাঁধন দিয়ে দেব। তারপর চোখের সামনে একটা বালিশের খোল ছিঁড়ে টাকাগুলো বের করে নেব। এ তো রীতিমতো ডাকাতি। আমি বাধা দেবার আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু ওদের সমস্বর আনন্দের কাছে আমার মিউ মিউ কণ্ঠস্বর কোথাও যেন চাপা পড়ে গেছে। আমি বুঝতে পেরেছি এই নষ্ট চাঁদের আলোয় একটা মারাত্মক ঘটনা ঘটবে। হয়তো শেষ পর্যন্ত পুলিশ আসবে, আমাদের আবার শিঘরে না ঘুরে আসতে হয়। রাতের বয়স বাড়ছিল। আমরা যে যার মতো করে মটকা মেরে পড়ে আছি। কখন কোথায় আমাদের দেখা হবে তাও আগে থেকে ঠিক করা আছে। বসাক বাড়ির আলসের পাশে সেই লম্বা তেঁতুল গাছের নিচে। এটাই আমাদের শৈশবের স্বর্গ। এখানে আমরা কত সময় বসে বদবুদ্ধির গল্পকথা শোনাই একে অন্যকে। এখানেই আমরা শীত দুপুরে যত্নে খাই চানাচুর, গরমকালে শশার কুচি চাটি টকাস টকাস শব্দ করে। গিয়ে দেখি ডাকু আমেদ এক পায়ে খাড়া হয়ে আছে সেখানে। প্যান্টের পকেটটা ফুলে উঠেছে। ফিচকে ফটকের কথা মতো একগাছা রশি সে বাগিয়েছে। এক এক করে ওরা সবাই এসে গেল, হেলতে হেলতে ফিচকে ফটকে। তাকে দেখে মনে হলো সে বোধহয় বীর আলেকজান্ডার, সম্প্রতি ভারত জয় করেছে। তার চেহারাতে ফুটে উঠেছে বিশ্বজয়ের উল্লাস। তার কথা মতোই আমাদের এই অভিযান সফল হলে সোনার মুকুট তার মাথায়, বিফল হলে তার পিঠে গাধার বোঝা। হেলতে দুলতে হাজির হয়েছে ওই হাঁদা গঙ্গারাম। কারণে অকারণে তোতলাচ্ছে সে। হয়তো ভীষণ ভয় পেয়েছে বলে মুখের কথা হারিয়ে গেছে তার। বেচারি গঙ্গারাম, কেন যে তাকে এইসব বিপদের মধ্যে ডেকে আনা। অবশেষে যাত্রা শুরু হলো। মনের উল্লাসে তখন আমরা গান গাইছি। আকাশটা কেমন যেন থমথম করছে। যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। তাহলে তো চিত্তির। বৃষ্টি হলে কি নষ্ট চাঁদের আলো থাকবে? তখন চুরি করে কিছু করলে পাপ হবে না? তখনই ধড়াস করে একটা শব্দ হলো আমার বুকের মধ্যে। কোথায় যেন টক 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 করে তক্ষক ডাকলো ঠিক ৩ বার। বেচারি তক্ষক, আমার মনের কথাটা সে বুঝতে পেরেছে। আজ তো আমরা ফল চুরি করতে যাচ্ছি না, আজ আমরা সত্যিকারের ডাকাতি করব। ঘটাৎ ঘটাৎ করে শব্দ হচ্ছে আম কাঠের দরজাতে। উঁয়ে খেয়েছে খানিকটা, খানিকটা হেলে পড়েছে বৃষ্টির জলের আক্রমণে। ভেতর থেকে একটা আর্তকণ্ঠের চিৎকার ভেসে এলো, কে ওখানে? আমরা বেশ বুঝতে পারছি ঢেঙা শশীকান্ত ভেবেছে ডাকাত পড়েছে তার বাড়িতে। রাম নাম জপতে জপতে সে হয়তো হ্যারিকেনের আলোটা উঁচিয়ে দিয়ে আমাদের দেখবে। আমরা গলা গম্ভীর করে বললাম, তোর বাবা, এক্ষুনি দরজাটা খুলে দে। এর পরের ঘটনা অত্যন্ত সংক্ষেপে বলতে হবে, কেননা তখন আমি একটা ভয় ভয় শিহরণের মধ্যে দিয়ে সময় কাটিয়েছিলাম। ভাষা হারিয়ে গিয়েছিল। দরজাটা খুলে গেল। আমাদের দেখে ভূত দেখার মতো চমকে উঠেছিল বেচারি ঢেঙা শশীকান্ত। চট করে তার মুখে একটা রুমাল গুঁজে দিয়ে ফিচকে ফটকে বলে উঠেছিল, কাকাবাবু, কোনো বেগরবাই করলে কিন্তু সর্বনাশ। আমরা তৈরি হয়ে এসেছি। তারপর পকেট থেকে সে রথের মেলায় কেনা খেলনা বন্দুকটা শশীকান্তের বুকে ঠেকিয়ে বলেছিল, আর যদি ট্যাঁফো করার চেষ্টা করেন তাহলে আমার এই বন্দুকটা দুম করে শব্দ করবে, আর আপনি একটা জীবন্ত লাশ হয়ে ছটফট করবেন। যে ফিচকে ফটকেকে আমরা অহরহ দেখে থাকি, এর তার সঙ্গে সে লাগে, একথা ঠিক, কিন্তু তার মধ্যে যে এত সাহস আছে আমরা তা আগে জানতাম না।
আমার তো বুকের ভেতর ধুকপুকানি শব্দ শুরু হয়ে গেছে। বেচারি হাঁদা গঙ্গারাম আর থাকতে পারেনি, সে প্রাণপণ দৌড় দিয়েছে, আর ডাকু আমের তখনও চেষ্টা করছে তার সাহসকে ধরে রাখতে। তবু তাড়াতাড়ি কাজটা শেষ করতে হবে আমাদের। রাত প্রহরীর হুইসেল বেজে উঠলেই চিত্তির, সে জানে আজ রাতে এমন কিছু দুষ্টুমি কাণ্ড ঘটবে এই পটাশপুরে। ছিঁড়ে ফেলা হলো তোশক বালিশ, তারপর যা বেরিয়ে এলো তার মধ্যে থেকে আমরা অবাক হয়ে গেছি। রাশি রাশি টাকা, সোনার চাকতি, হিরে জহরত। আমরা পরস্পরের মুখের দিকে তাকিয়ে আছি। নষ্ট চাঁদের আলোয় একটু ফাজলামি করব বলে এসেছিলাম ঢেঙা শশীকান্তর বাড়িতে। আমরা ঠিক করেছিলাম কাকাবাবুকে সব টাকা ফিরিয়ে দেব, কিন্তু এসব দেখে আমাদের চোখ চড়ক গাছ। লোভ জাগছে মনের মধ্যে, লোভে পাপ গ্রাস করছে সমস্ত শরীর। তারপর এমন একটা অঘটন ঘটে গেল, আমি এখনও তার আসল ব্যাখ্যাটা জানতে পারিনি। হঠাৎ ক্রমশ বদলে গেল ঢেঙা শশীকান্তর চেহারাটা। ক্রমশই আরও বেশি লম্বা হচ্ছে সে। আমরা মুখ উঁচু করে দাঁড়িয়ে আছি। নিমিষের মধ্যে হোগলা চালটা ভেদ করে উঠে গেল তার মাথাটা। তাল গাছটাকেও বোধহয় ছাড়িয়ে যাবে। এরপর প্রচণ্ড হুঙ্কারে সে এক হাতে ফিচকে ফটকেকে আর এক হাতে আমাকে তুলে নিল। খোনা খোনা গলায় বলতে লাগলো, "কি রে, তোরা আমার ঘরে এসেছিস নষ্ট চাঁদের আলোয়? ভালো চান্স তো এক্ষুনি বেরিয়ে যা, না হলে আমি এক্ষুনি তোদের ঘাড় মটকে দেবো।" গায়ে হাতে পায়ে প্রচণ্ড ব্যথা। আমরা তখন পুকুর ধারে গড়াগড়ি খাচ্ছি। কেউ বলছে গরম সেঁক দিতে, কেউ বলছে এখনই বাড়ি ফিরতে। আকাশের চাঁদ তেমনই মলিন। কি অবাক, শশীকান্ত আবার তার আগের চেহারায় ফিরে গেছে। যাবার আগে আমরা দেখেছি ভোঁস ভোঁস করে ঘুমোচ্ছে সে। একটু আগে তার জীবনের ওপর এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, ঢেঙা শশীকান্ত তাকে মনেই রাখেনি। তো শেষ হলো আজকের গল্প, নষ্ট চাঁদের আলো। গল্পটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে কমেন্টে। আর এই ধরনেরই গল্প পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং কী গল্প তোমরা শুনতে চাইছো পরবর্তীতে সেটাও কমেন্টে জানাবে।